ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই। কারণ আপনি জব ক্রিয়েট করতে হলে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে একটাই আছে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আইন করে হয় না, ইনভেস্টমেন্ট নির্দেশ দিয়ে হয় না। এখানে যারা আছেন সবাই বাংলাদেশের ইকোনমিক ম্যানেজমেন্টের সাথে জীবনের কোনো না কোনো পর্যায়ে জড়িত ছিলেন অথবা আছেন। অর্থনীতি নির্দেশ মেনে চলে না, অর্থনীতি বাজার তার নিজের নিয়মে চলে। কি কি কারণে আমরা ইনভেস্টমেন্টের মোটিভেশনটা লুজ করেছি, সেই জায়গাটাতে হিট করা দরকার। একটা বড় বাধা হচ্ছে, প্রথমে এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের অর্থমন্ত্রী, আমি, বিডা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নেতৃত্বে কাজ করছি। শুরুর একটা এক্সাম্পল আপনাকে বলি। বাংলাদেশে নতুন একটা কোম্পানি যদি ব্যবসা শুরু করতে চায়, 25-26টা লাইসেন্স লাগে তার, এবং সর্বশেষ লাইসেন্সটা পেতে পেতে এভারেজ স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 355 দিন। তো যতদিনে একটা কোম্পানি ব্যবসা শুরু করবে, তার অর্ধেক সময় যাওয়ার আগেই এক্সস্টেড হয়ে যায়। তো এই সরকার যেটা করছে, যেটা আপনি আমার অর্থমন্ত্রী মহোদয়কে ডিরেগুলেশন পোর্টফোলিও দিয়ে দিয়েছেন, রাইটলি সো, আমরা এই বিজনেস রেজিস্ট্রেশন প্রসেস, লাইসেন্সের প্রসেসটাকে ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে আসছি, এবং এই কমানোর ফিজিক্যাল রিফ্লেকশনটা পাবেন ঈদের পরে উইদিন 2 months টাইম। আমরা অনেকগুলির ওভারল্যাপিং বন্ধ করছি, অনেকগুলি লাইসেন্স অল টুগেদার উঠিয়ে দিচ্ছি যেগুলির সেরকম প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, একেবারে ছোট্ট করে কিছু এক্সাম্পল দেই। ট্রেড লাইসেন্স বাংলাদেশে যত জায়গা থেকে ইস্যু হয়, কয়েক হাজার এন্টিটি আছে যেই জায়গা থেকে বাংলাদেশে ট্রেড লাইসেন্স ইস্যু হয়। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঢাকা সিটি কর্পোরেশন পর্যন্ত কয়েক শত বা কয়েক হাজার এন্টিটি আছে। এই প্রসেসটা এক জায়গা থেকে হবে। এখন আইআরসি এটার জন্য ফিজিক্যাল একটা প্রসেস লাগে নেয়ার জন্য, আগামী দিনে লাগবে না। কাগজপত্র অনলাইনে জমা দিবেন, ওইখানেই ডাউনলোড হবে, আপনি প্রিন্ট করে আইআরসি নিয়ে যাবেন। বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হলো, আমাদের যে ইনস্টল প্রোডাক্টিভ ক্যাপাসিটি, এটা যদি আমরা পুরোপুরি এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারতাম আজকের দিনে, তাহলেও আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আরও বেশ কয়েক পার্সেন্ট বেশি হতো, এবং শুধু এইটার এফেক্ট অন জিডিপি উড হ্যাভ বিন কাপল অফ পয়েন্টস। কিন্তু জ্বালানির স্বল্পতা, পলিসির দুর্বলতা এবং ব্যাংক ক্লায়েন্ট রিলেশন, ব্যাংকও আমার পাশে এক ব্যাংকের চেয়ারম্যান বসে আছেন, আমি সেক্টর টু সেক্টর বলতে পারবো ব্যাংকগুলি জানে না অথবা আন্ডার পারফর্ম করেছে যে সেক্টর স্পেসিফিক ট্রিটমেন্টটা কীভাবে হবে। যে ব্যবসায়ী, যে বাংলাদেশে যতগুলি, আমি বেশি সময় নিব না, কারণ জিনিসগুলি জানা দরকার পাবলিক ডোমেইনে। বাংলাদেশে আজকে পর্যন্ত যতগুলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়েছে, আপনি স্কোয়ার থেকে শুরু করে একেবারে ছোট 1 কোটি 2 কোটি টাকার প্রজেক্ট পর্যন্ত, এটার প্রজেক্ট প্রোফাইল যদি বের করেন, দেখবেন বেসলাইন হলো 24 ঘন্টা চলবে এবং অ্যাটলিস্ট ফর 300 days। এখন জ্বালানির সরবরাহকারী হলো বাংলাদেশ গভর্নমেন্ট, এবং এটার সাথে বাংলাদেশ গভর্নমেন্ট কাউকে ভাগাভাগি করে নাই, এটা নিজের কাছে রেখে দিয়েছে, সোল এজেন্ট। সেই জায়গায় কোনো কারণে যদি 24 ঘন্টার পরিবর্তে একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন 12 ঘন্টা চলে, 300 দিনের পরিবর্তে যদি 100 দিন চলে, তো এটা তো ফিজিবিলিটি থেকে 100 বছর দূরে থাকবে, জীবনে ওই জায়গায় পৌঁছাতে পারবে না। আরেকটা সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্টের, এখানে কোনো এক্সিট রুট নাই। ওয়ান্স ইউ স্টার্ট এ বিজনেস, সিভিল ওয়েতে এটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। পৃথিবীর সবগুলি এস্টাবলিশ দেশে চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 11 আছে, রিকনস্ট্রাকশন আছে, কিন্তু এই দেশটাতে আপনি ব্যবসা থেকে বের হওয়ার কোনো পথ নাই। ব্যবসায় যদি আপনি ফেল করেন, এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। একইভাবে যদি আপনি পাবলিক সেক্টরকে কম্পেয়ার করেন, আপনার এডিবিতে যতগুলি প্রজেক্ট নেওয়া হয়, প্রত্যেকটা প্রজেক্টে কস্ট ওভাররান, টাইম ওভাররান আছে। তো আপনি যদি একই গ্রেডিং ফেলেন, তাহলে গভর্নমেন্টের প্রতিটা প্রজেক্ট
ডিফল্ট হওয়ার কথা, মানে যদিও দুইটা মিলে না, একটা ফিনান্সিয়াল সেক্টরের আরেকটা অন্য ক্ষেত্রে। আমার কথাটা হচ্ছে এ বিজনেস অ্যাক্টিভিটি ইজ নট এ ক্রিমিনাল অফেন্স, এটাকে বিজনেস হিসাবেই দেখতে হবে। যে বা যারা টাকা মেরে দিয়েছে কাঁচা বাংলায়, যে বা যারা টাকা সাইফন করেছে, এক উদ্দেশ্যে নিয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহার করেছে, তাদেরকে আপনি মানি লন্ডারিংয়ের আওতায় আনতে পারেন, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট পানিশমেন্টের জন্য লায়াবল করতে পারেন। কিন্তু বিজনেস এজ এ হোল এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। যে দেশ যেখানে এই চেষ্টাটা হয়েছে, এই পার্সপেক্টিভে অ্যাপ্রোচ হয়েছে, সেইখানেই ব্যর্থতা এসেছে। তো আমরা আগামী দিনে, আপনার প্রশ্নের উত্তরে চলে যাই ইন শর্ট, আমরা আগামী দিনে যে কাজটা করছি সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিগুলির জন্য জ্বালানির সহজলভ্যতা এবং ইতিমধ্যে স্থাপিত শিল্পগুলি যেন অব্যাহতভাবে জ্বালানি পায় সেজন্য কিছু ব্যবস্থা নিচ্ছি। জ্বালানি মন্ত্রী আমার সামনে আছেন। নাম্বার 2, আমরা ব্যবসার প্রসেস সিম্পলিফিকেশন, এটা গত বহু বছর যাবত একটা সাউন্ড বাইট ছিল, এটা সাউন্ড বাইট না, এটার প্রত্যক্ষ প্রমাণ রিফ্লেকশন আপনি আগামী ঈদের পরে 2 মাসের মধ্যে পাবেন। তৃতীয়ত হচ্ছে আমাদের অর্থায়নের উৎস, আমার আগে মামুন রশিদ সাহেব বলেছেন, শুধুমাত্র এখন ব্যাংকে আমাদের এখন যে ইন্টারেস্ট রেট 13, 14, 15%, আমরা এমন কোনো ব্যবসা করি না, মানে ব্যবসায়িক খাত নাই বাংলাদেশে যেটা হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেটা হাইলি ট্যাক্স সেভি, যেটাতে হাই প্রফিট রেশিও আছে। বাংলাদেশে বেশিরভাগ শিল্প হচ্ছে লেবার ইন্টেন্সিভ, লো ক্যাপিটাল ইন্টেন্সিভ। এগুলিতে প্রফিট মার্জিন কম থাকে কিন্তু অনেক লোক সংযুক্ত থাকে। এই ধরনের যতগুলি ম্যানুফ্যাকচারিং কনসার্ন, সেখানে এত হাই প্রফিটেবিলিটি নাই যে 14, 15, 16% ইন্টারেস্ট দিয়ে সেটা সার্ভাইভ করতে পারে। তো আগামী দিনে এইটার জন্য মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের একটা স্কিম আসছে, যেখানে একটা সহনীয় মাত্রার কস্ট অফ ফান্ড থাকবে যাতে ব্যবসাগুলি সার্ভাইভ করতে পারে।